স্যার মানে স্কোরটা পেয়ে আপনার ফিলিংসটা কেমন? আমি অনেক ভালো লাগতেছে আর কি। আমি ফ্যামিলির কাছে বলছিলাম যে যদি 7 না আসে আমি এরপর যাবো না। তো সেক্ষেত্রে আশা করে মেবি এখন ফ্যামিলি থেকে ইজিলি রাজি হইব আর কি। অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, ফ্যামিলিতে জানিয়েছেন? হ্যাঁ, জানিস। তো ওরা কি সবাই খুশি? হ্যাঁ, অনেক খুশি। যখন আমার রেজাল্ট দেয় তখন মেবি 12টা 12:30টার উপরে বাজে আর কি, সবাই ঘুমিয়ে গেছিল। রেজাল্ট দেখার সাথে সাথে আমি প্রথম ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করি একটা, তারপরে আমি ফ্যামিলিতে ফোন দিই আর কি, শেয়ার করি। তখন সবাই ঘুমিয়ে গেছিল, বাট যখন শেয়ার করছি অনেক খুশি লাগতেছিল আর কি, সবাই আচ্ছা, আনন্দিত ছিল আর কি। স্যারের নামটা একটু আমার নাম বলবেন? অর্পণ সরকার। ওকে। স্যারের ব্যাচ নাম্বার? HZ15124। ওকে ওকে। কোন কোন স্যার ছিলেন ব্যাচে? আমার ব্যাচে ছিলেন মুবিন স্যার। স্যার মেবি কারেন্টলি এখন ডেনমার্কে আছে ব্যাচেলরের জন্য। আর একজন ছিল নাজমুল স্যার। আচ্ছা আচ্ছা। তো আপনি স্যারদের স্যারদের কাছ থেকে কেমন মানে ফ্যাসিলিটিস পেয়েছিলেন তখন? এটা বলতে স্যার বললে ভুল হবে, আমার মনে হতে স্যারের মধ্যে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে আর কি। মুবিন স্যার এখন আমার ফ্রেন্ড লিস্টে আছে, ফেসবুকে প্রায় ফোনে অনেক সময় কন্ট্যাক্ট হয়। নাজমুল স্যার এখনও কন্ট্যাক্টে আছে, ওই দিনও আসছিলাম হ্যাক্সেসে মুখ দিতে, ওই সময় স্যারের সাথে কথা বলছে। মানে ব্যাচ শেষ হয়েছে তো আমার 2025 জানুয়ারিতে মেবি, তারপরে স্যারদের সাথে কন্ট্যাক্টে ছিল, স্যাররা সময় গাইড করছে আমার। অনেক লম্বা একটা সময় যায়নি। হ্যাগজাসের সাথে আপনার মানে পরিচিতি বা হ্যাগজাস সম্পর্কে আপনি কিভাবে জানলেন আসলে? ফার্স্ট জানছিলাম আমি যখন 2023 সালে আসছিলাম আর কি এখানে এইচএসসি দিতে। তখন আমি শুনতাম যে আমার ফ্রেন্ডদের কাছে যে তার বলতে কাজিন এত পাইছে হ্যাক্সাস থেকে, কোর্স কমপ্লিট করছে। তো ওই সময় ইন্টারেস্ট ছিল, যখন আমার বলতে আমাদের তো এক্সাম হয় না এইচএসসি, তখন আমার ওটুবেশের ডিসিশন আছে। তো ওই সময় হ্যাক্সাস একটা ডিসকাউন্ট দিয়েছিল, 100 ঘন্টার একটা ডিসকাউন্ট আর কি। তো ওই সময় আমি এডমিশন নিই মুভিন স্যারের থ্রুতে। আচ্ছা আচ্ছা। তো এই হ্যাগজাসের সাথে জার্নিটা আপনি মানে প্রথম থেকে কিভাবে শুরু করে প্রিপারেশন নিয়েছেন একটু যদি বলতেন। প্রথমে এডমিশন নেওয়ার পরে আমি বলতে স্যার অনেক মেটেরিয়াল দিয়েছিল আর কি। সো ওইগুলো জাস্ট ফলো করে আমার লিস্টিং অনেক বাজে আসছিল। লিস্টিংয়ে আমি প্রথম যে সময় দিয়েছিলাম মেবি 4.5 আসছিল। তো আমি ডিপ্রেস ছিলাম আর কি যে লিসনিংয়ে কী হবে, স্পিকিং অনেক বাজে ছিল। বাট হ্যাক্সাসে 20টা পার্সিয়াল, মেবি 30-28টা পার্সিয়াল দিছিল। তো ওইগুলো থ্রুতে অনেক ইমপ্রুভ করছি। এবং স্যাররা অনেকগুলো আমাদের ট্রান্সক্রিপ্ট সলভ করাইতো। তো ওই সলভ করার মাধ্যমে লিসনিং 5.5 থেকে 8-এ চলে গেছিলো স্কিলটা। তো এখন তো মানে প্রথমে 8.5 ছিল লিসেনিং এ? 4.5 ছিল। আচ্ছা আচ্ছা, 4.5 ছিল, পরে হয়ে গেছে 8। 8। ওয়াও, গ্রেট। স্পিকিংও এরকমই ছিল আর কি। স্পিকিং বিশেষ করে আপনাদের স্পিকিং দুজন এক্সামিনার সাইদুর স্যার এবং পলাশ স্যার, আমাদের ফিডব্যাক অসাধারণ। আমি মুখ দিয়েছি। মানে আপনার লাস্ট মকে কি লিসেনিং এ 8 ছিল হ্যাক্সাসে? না না না, হ্যাক্সাসে ছিল 7 লাস্ট আচ্ছা মকে। আচ্ছা, তাও স্পিকিং এ অনেক ভালো। স্পিকিং স্পিকিং এ 7ই ছিল, কিন্তু রিয়েল এক্সামে 7 আসছে। আচ্ছা আচ্ছা, আপনি হ্যাক্সাস থেকে কয়টা মক দিয়েছিলেন? টোটাল 5টা দিয়েছি জানুয়ারিতে। ওকে। তো মানে এক্সামের আগে 5টা দিয়েছিলেন? হ্যাঁ। তো প্রথমটায় কত ছিল? প্রথমটা 6.5 ছিল, আর লাস্টেরটায়? লাস্টেরটা 6.5। আচ্ছা। তো স্যার আপনার যখন পরীক্ষা দেওয়ার আগের রাতে আপনার কি চিন্তা ঘুরছিল মাথায়, যে একটু যদি বলতেন? একটু বলতে নার্ভাস ছিলাম আর কি যে এক্সাম কীরকম হবে। যখন এক্সাম হলো যে আমার রিডিংটা অনেক হার্ড ছিল আর কি। আমার পেসেজ 1-এ ছিল গ্যাপ ফিল ছিল না, উইচ প্যারাগ্রাফ কন্টেন ইনফরমেশন অ্যান্ড ইয়েস নট গিভেন ছিল, আর নেম ম্যাচিং। সো এগুলো হ্যাক্সাসের মকের মতো সিমিলার একদম, এরকম আমি মকে কোয়েশন ফেস করছি আর কি। সেই ক্ষেত্রে আমি নার্ভাস ফিল করি নাই। এবং আমি প্রায় 27 মিনিটের মতো সময় নিয়েছিলাম আর কি পেসেজ 1-এ। দেন পেসেজ 2 অ্যান্ড 3 আমি সলভ করেছিলাম মেবি 28 মিনিটে দুইটা। আচ্ছা। তো স্যার আপনার এই প্রিপারেশনের সময় অনেক মডিউলে হয়তো প্রবলেম মানে প্রবলেম ফেস করছেন, সবচেয়ে কোনটাতে বেশি প্রবলেম মনে হয়েছিল? আমি জেনারেলি রাইটিংয়ে খুব উইক। সো রাইটিংয়ের ফিডব্যাকের জন্য আমি আইসা বই সাথে থাকতাম আর কি স্যারের কাছে। স্যার অনেক সুন্দর ফিডব্যাক দিত, নোট করে নিতাম, দেন ইমপ্রুভ করতাম আর কি। মানে সাপোর্ট সেন্টারগুলোতে জি। আসতেন? জি জি। তো স্যার হ্যাক্সাসের ফ্যাসিলিটি মানে আপনাকে কতটুকু মানে কাজে দিচ্ছে যে আপনার প্রিপারেশনের ক্ষেত্রে? হ্যাক্সাস তো বাংলাদেশ সেরা, সবাই জানে। তারপরও হ্যাক্সাসের যে সার্ভিস, এটা নিয়ে কোনো সবার সন্দেহ নাই, একদম প্রিমিয়াম। যখন আমি মক নিতে আসি, বলতে মকে যে সময় আমি যে ফেসিলিটিসগুলো পাইছি পাইছি আমার একদম রিয়েল এক্সামের মতো সিমিলার ছিল আর কি। একদম এনভায়রনমেন্ট, বিশেষ করে যে একটা আছে না কোয়েশন কোয়ালিটি ছাড়াও একটা এনভায়রনমেন্টের একটা ব্যাপার স্যাপার আছে। সো ওই জায়গায় একদম রিয়েল এনভায়রনমেন্টে ইনস্ট্রাকশন দিয়ে টেস্টটা শুরু করছে। সো এটা একদম সেম টু সেম? সেম টু সেম। মানে ওইখানে গিয়ে আপনার কোনো নতুন না, ফিল হয় নতুন না? তো লাগে না আর কি, সব কিছু মনে হয়েছে আমার আগে সব কিছু এরকম এক্সপিরিয়েন্স করছি। তো স্যার আপনি প্রিপারেশনের সময় হয়তো গ্রামার নিয়ে অনেক প্যারা খাইছেন বা অনেক ধরনের কনফিউশন ছিল। তো ওইগুলো মানে এখন যারা প্রিপারেশন নিচ্ছে
দিক থেকে আপনি কি আসলে সাজেশন দিবেন ওদেরকে? বিশেষ করে গ্রামার, রাইটিং অ্যান্ড স্পিকিং দুইটা তো ডিফারেন্ট। স্পিকিং এর গ্রামারটা অন্যরকমভাবে চেক করে আর কি, রাইটিং এরটা হচ্ছে ফর্মাল বেশি। সো সেই ক্ষেত্রে রাইটিং এর ক্ষেত্রে আমার মনে হয় যারা যদি স্যাম্পল পড়ার সাথে সাথে সেন্টেন্সটা যদি মার্ক করে এবং আইডেন্টিফাই করার ট্রাই করে যে এটা কমপ্লেক্সে আছে না কম্পাউন্ডে আছে, তারপরে বার্বটা আইডেন্টিফাই ট্রাই করে, এভাবে যদি রিডিং পড়ার সাথে সাথে যদি এগুলো লক্ষ্য করে আমার মনে হয় যে রাইটিং গ্রামারটার সাথে সাথে ইমপ্রুভ হয়। আচ্ছা, তো যারা আইএলটিএস প্রিপারেশন নিতে চাচ্ছে কিন্তু তারা অনেক ভয় পাচ্ছে যে নিব কি নিব না, তো তাদেরকে আপনি কি সাজেশন দেবেন? দেখেন যারা বেসিক লেভেলে আছে তাদের সর্বপ্রথম একটা গাইডলাইন্স লাগে আর কি। তো তারা যদি একটা ভালো একটা কোচিং সেন্টারে অ্যাডমিশন নেয়, তারপরে তারা সেগুলো যদি ফলো করে, তারা বেসিকটা স্ট্রং হইব আর কি। দেন তারা নিজের মতো স্টার্ট করলে, এখন তো সিডি হয়ে গেছে, তো একটা এনভায়রনমেন্ট দরকার আছে। শুরু থেকে যদি একটা ভালো একটা এনভায়রনমেন্টে কোর্স করে, দেন তারা ইজিলি আর কি একটা স্কোর অ্যাচিভ করতে পারবো। আচ্ছা, স্যার, কখনো কি মানে প্রিপারেশন নিতে নিতে মনে হয়েছে যে না এখন আমাকে দিয়ে আর হবে না, বা এরকম কিছু ফিল করছেন কখনো? হ্যাঁ, অনেকবার হয়েছে এরকম। আমি ফার্স্ট টাইম এক্সাম দেওয়ার পরে, এপ্রিলে দেওয়ার পরে 2025 আর কি, দেন আমি অনেকবার রেজিস্ট্রেশন এক্সাম দিয়ে দিব। আমি রেজিস্ট্রেশন করি, ওইটা পেমেন্ট না করার কারণে পেমেন্ট ইয়ে হয়ে যায় আর কি, এক্সপায়ার্ড হয়ে যায়। আচ্ছা তো সেই ক্ষেত্রে চেঞ্জ করি, তারপরে পরে আমার সেমিস্টার ফাইনালও চলে আসছে, হয় না। তারপরে আমি আমার আমার ফ্রেন্ড আছে একজন সাকসেসে কাজ করে আর কি, উজ্জ্বল নাম তার, উজ্জ্বল স্যার। সো ও আমার অনেক মোটিভেট করছে আর কি যে অ্যাপ্লিকেশন এক্সামটা দিয়ে দে। আমি এক্সামটা দিয়ে দিছি আর কি। ওকে, তো আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি থেকে কিরকম সাপোর্ট ছিল? ফ্যামিলিতে বিষয়টা জানতো না আর কি, আমি টাকা আনছি কিন্তু বলতে যে আইএলস যে এত তারিখে দিব, 5 তারিখে, এরকম বিষয় জানতো না। তারা মনে করছিল আমি আইএলস এক্সাম দিব ফেব্রুয়ারি 17 তারিখ, আচ্ছা আচ্ছা। কিন্তু আমি রেজিস্ট্রেশন করছি আমি 5 তারিখে। কারণ আমি বলতে সামনে নির্বাচন আমি চিন্তা করছি যে পড়াশোনা হইব না, আমি আগেই করে নিই, কিছু না জানে দিছিলাম আর কি। তো স্যার মানে আপনি যদি মানে ওভারঅল আপনার যে জার্নিটা আইএলটিএস এর সাথে এটা একটু শেয়ার করতেন, বা আগে আপনি যে এক্সাম দিয়েছিলেন তখন আপনার কত আসছিল এটাও যদি বলতেন আমাদের সাথে। Okay. আমি আগের বার যখন এক্সাম দিয়েছিলাম আমার ওভারঅল 6.5 ছিল অ্যান্ড নোবেল দেন 5.5। রাইটিংয়ে 5 আসছিল প্রথমে, দেন আমি ইউআর করছিলাম যে মনে করছিলাম যে 6 ইমপ্রুভ হইব, কিন্তু হয় নাই, অনলি 5.5 বাড়ছে, 0.5 বাড়ছে। সো সেই ক্ষেত্রে আমি আবার ডিসিশন নিই আর কি যে আবার এক্সাম দিব। তো রিসেন্টলি 5 ফেব্রুয়ারি আবার দেওয়া হয় আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনার যে ওভারঅল যে একটা আইএলটিএস এর জার্নি, হ্যাঁ, তখন আপনার কি কি ফেস করছেন বা কে কে সাপোর্ট করছে তখন আপনার যে খারাপ সময়গুলোতে, এইটা যদি আমাদের সাথে একটু ওভারঅল শেয়ার করতেন। প্রথম যখন দিই এক্সাম তখন তো অনেক নার্ভাস ছিলাম আর কি। তো প্রথম প্রচুর দৌড়াদৌড়ি হয়েছে, এক্সারসাইজের সাথে মগ্ন হয়েছি রেগুলার। এখান থেকে মোটিভেট করছি, শোন আমার ফ্রেন্ড ছিল 2-3 জন, আমরা একসাথে এক্সারসাইজ করতে ভর্তি হয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা একসাথে ডিসকাস করতাম আর কি টপিকগুলো, যে আমাদের মিস্টেক্সগুলো কী কী, সেগুলো করার পরে আমাদের মুভিন্সের সাথে প্রায় আমরা শেয়ার করতাম আর কি। এটা আমাদের কোর্সের ক্লাসের ভিতরে না, পার্সোনালি আইসে স্যারের সাথে কথা বলে এগুলো সবার প্রবলেমগুলো বলতাম, তো স্যার সলিউশন দিত, যে এগুলো ফলো করতাম। এগুলো করার পরে 3 মাস স্ট্রাগল করার পরে আমরা এপ্রিলে এক্সাম দিই আর কি। রিসেন্টলি এক্সাম দেওয়ার পরে আমি তো কোর্স করি নাই, জাস্ট এখন বলতে মক টেস্ট দিয়েছি অনেকগুলো, এক্সাসে 5টা। আমি আগে অতগুলো দিই নাই, 1 মাসে 5টা দিছি। দেন আমার একটা ফ্রেন্ড আছে ভার্সিটির, সো ও আমার অনেক গাইড করছে আর কি, সত্যি কথা যেটা। আচ্ছা আচ্ছা, তো অনেকেই তো ফার্স্ট টাইম অনেক সময় এক্সাম দেয়, তারপর অনেকের ভালো স্কোর আসে না, তখন ডিপ্রেশনে চলে যায়। তো তাদেরকে আপনি মানে কিভাবে মানে কি দিয়ে সাজেশন দেবেন যে আবার এক্সাম দেওয়ার জন্য, বা কি সাজেশন দেবেন তাদের? এটা তো হিউম্যানের নেচার, যখন আমরা খারাপ সময় পার করি আমাদের ডিপ্রেশন আসে, সেই ক্ষেত্রে আমাদের সোশ্যাল এঙ্গেজমেন্টটা অনেক জরুরি আর কি, যে এইগুলো থেকে কাটাই উঠতে। তো আমি যখন খারাপ রেজাল্ট করি আমি অনেক বলতে নার্ভাস ছিলাম, আমার জীবনে নিয়ে অনেক স্ট্রেস ছিলাম আর কি। যে আমার ফ্রেন্ড গেছিলো সেপ্টেম্বর এন্ড থেকে, অস্ট্রেলিয়া চলে গেছে। তো সবাই বলতো যে আমার কেন হয় না, আমার কেন হয় না, আমি কিছু বলতাম না। সো এই ক্ষেত্রে করার জন্য আমার মনে হয় যে 1-2 মাসের জন্য রুমে স্টাক হয়ে গিয়ে ভালো একটা প্রিপারেশন নিয়ে আবার এক্সাম দিয়ে দেওয়া দরকার আর কি। আমি এপ্রিলে, হ্যাঁ ডিপ্রেশন, যাওয়া যাবে না। হ্যাঁ ডিপ্রেশনে না গিয়ে, সেক্ষেত্রে আমি এপ্রিলের পরে আমি আর বাড়িতে যাইনি 8 মাস প্রায়, এখন যাবো কালকে। আচ্ছা আচ্ছা, মানে এই এতটুক সময় আপনি মানে প্রিপারেশনের ভিতর ছিলেন, মানে একদম বাড়িতে যান নাই? না, বাড়িতে বলতে বাড়িতে যাই নাই, কিন্তু প্রিপারেশন স্টার্ট করছি মেবি 2 মাস আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। কিন্তু ইংলিশের অ্যাক্টিভিটিটা থাকতো আর কি, যে ইংলিশে কথা বলা ফ্রেন্ডদের সাথে বা অনলাইনে মুভি দেখা, এগুলো ঠিক কন্টিনিউ ছিল। আপনি যে যে ভুলগুলো করছেন মানে প্রিপারেশন নেওয়াকালীন সময়, তো এই কোন কোন ভুলগুলো মানে যারা প্রিপারেশন নিচ্ছে এখন তাদেরকে
না করবেন, যে এগুলো থেকে মানে দূরে থাকার জন্য? আমি মেজর ভুল করছিলাম আমার প্রিভিয়াস এক্সামে আর কি, এপ্রিলে যেটা দিই 6 যেটা আসে, আমি আমার ইনস্ট্রাক্টরের যে আমার যে সাজেশন দিয়েছিল রাইটিংয়ের ক্ষেত্রে আমি এটা ফলো করি নাই। এই জন্য আমার ফ্রেন্ডে পাইছে 6.5 রাইটিংয়ে, আমি পাইছি 5 রাইটিংয়ে। স্যার বলছিল যে আমরা যা পড়াই করছে তুমি সেগুলাই ফলো করবা, এক্সামের আগে কিছু কোনো ইউটিউবে কিছু ভিডিও টিডিও দেখো না। সেই ক্ষেত্রে আমি ইউটিউবে সার্চ দিয়েছিলাম আর কি, আমার আপনার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অনেক উইক আসছিলাম। সেই ক্ষেত্রে আমি একটা ভিডিও দেখছিলাম, তো ভিডিওতে বলছে যে অনলি অ্যাডভান্টেজ মেনশন করলে হয় বডি প্যারাগ্রাফে, যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে আসলে। সো আমি সেম এক্সামে গিয়ে খালি অনলি অ্যাডভান্টেজ দিয়ে আসি, সেক্ষেত্রে আমার রাইটিং টাস্ক 2-তে টোটালি মেবি 5 বা 5.5 এর বেশি দেয় নাই। তো এই জন্য আমি এটা ফলো করিনি ইনস্ট্রাকশনটা, এই জন্য আমি মনে করি যে কোর্সে যেগুলো পড়ায় এগুলো সেগুলোই যথেষ্ট। সেভাবেই যথেষ্ট আর কি। আর এমনিতেও স্যাররা আগে পরীক্ষার আগে বিশেষ করে না করেন যে ইউটিউব বা অন্য কোনো নতুন কোনো কিছু যাতে না পড়া যায়। আচ্ছা, এই স্কোর আপনার মানে জীবনকে কিভাবে মানে চেঞ্জ করবে আপনি বলে কি মনে করেন? মেবি আমার একটা লং টার্ম প্ল্যান আছে আর কি। সো দুঃখের বিষয় আমি একবার জিএসসি এক্সামে ফেল করি আর কি। সবাই মনে করছিল মেবি আমার কাম ব্যাক হবে না, কিন্তু আমার বড় ভাই অনেক ভালো স্টুডেন্ট, সবাই মনে করছে আমি শেষ। কিন্তু এই ক্ষেত্রে এখন আমি হায়ার স্টাডির জন্য আশা করি যদি সব কিছু ঠিক থাকে আমি বেলজিয়াম বা ইউকেতে যাবো আর কি। অস্ট্রেলিয়া আমার চয়েস লিস্টে ছিল, বাট রিসেন্টলি কিছু কারণের জন্য বাদ দিতে হয়েছে। দেখা যাক, আমার প্ল্যান হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করার পরে মাস্টার্স দেন পিএইচডি। আমার ইচ্ছা আর কি, জবের জন্য না, জাস্ট নিজের এডুকেশনটা ইয়ে করার জন্য। ওকে, আপনার কামব্যাক ভালো আসছে, আরও 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 অনেক ভালো কামব্যাক নিয়ে আসেন আপনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল স্যার, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।